শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা বলতে পারেন যে এই প্রকৃতির প্রশ্নটাকে এটাকে শুধুমাত্র আমরা একটা আলাদা প্রশ্ন হিসাবে বিবেচনা করি না। এটা আসলে আমাদের প্রত্যেকটা প্রশ্নের অন্তর্গত এবং আমরা কি ধরনের উন্নয়ন নীতি নেব, আমরা কি ধরনের আসলে ট্রান্সপোর্টেশন নেব, কি ধরনের আসলে আমরা জ্বালানি নীতি নেব, কি ধরনের আসলে পুরো দেশের উন্নয়ন প্রকল্প নেব, শিল্পায়নের প্রকল্প নেব, সবকিছুর কেন্দ্রে থাকতে হচ্ছে আসলে প্রকৃতি। এটা কেন? এটা খুব সহজ এই দিক থেকে যে আমাদের অস্তিত্ব আসলে আমরা যেভাবে দেখি যে মানুষ হচ্ছে আসলে প্রকৃতির একটা অংশ। মানুষ যখন আসলে প্রকৃতির উপরে এমন একটা নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করেছে, যখন আসলে সে প্রকৃতির যে স্বাভাবিক ক্রিয়া সেই ক্রিয়াকে এমন ভাবে বদলে দিয়েছে যাতে আসলে পুরো প্রকৃতি ধ্বংসাত্মক হয়ে গেছে, মানুষের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসার পরিস্থিতিতে গেছে, সেই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে আসলে এখন আমাদের নতুন করে ভাবার, প্রত্যেকটা জায়গায় নতুন করে ভাবার জায়গা আছে। ফলে যে কথাগুলো ভাই বললেন এগুলো সবই সত্য, এগুলো সবই সত্য। এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে সমস্ত আলাপ হয়, এটার বেশিরভাগ জায়গায় মানে বিশেষত প্রকল্প গ্রহণের যখন প্রশ্ন আসে তখন আপনি দেখবেন এটা হয় আপনার হচ্ছে একটা কি বলা যায় যে মানে দলীয় লোককে ক্ষমতায়িত করার বিষয়, অথবা কিছু টাকা পয়সা বানানোর বিষয়, কিংবা এমন এমন প্রকল্প নেওয়ার বিষয় যেগুলো আসলে সত্যিকার অর্থে খুব বড় কোনো ইম্প্যাক্ট। ধরেন ঢাকা শহরে এই যে ফ্লাইওভার করা কিংবা যাত্রী ছাউনি করা, এগুলো দুইটাই হয়েছে হচ্ছে জলবায়ু প্রকল্পের। হ্যাঁ, আচ্ছা, যাত্রী ছাউনির একটা উপযোগিতা হচ্ছে যে যখন গরমে মানুষ হাসপাত করবে, দৌড়াতে থাকবে, তখন আসলে সে ওখানে এসে করতে পারবে। কিন্তু তো আপনার শহরে এমনি থাকার কথা। জলবায়ু প্রকল্পের অর্থ নিয়ে করতে হবে কেন? ধরেন আপনি ফ্লাইওভার করেছেন, এই ফ্লাইওভার বাংলাদেশের মানে জন্য কতটুকু উপযোগী সেইটা আপনি বিবেচনা করছেন না, এবং এই ঢাকা শহরের জন্য কতটা উপযোগী সেটা বিবেচনা করছেন না। তারপরে আরেকটা যদি বলি, আমাকে যদি ফ্লাইওভারে পার করতে হয়, অন্যদের কথা বাদ দিলাম, পার হতে হয়, তাহলে আমি পার হতে পারবো? আর একটা অন্ধ মানুষ তিনি ফ্লাইওভারে পার হতে পারবেন? অর্থাৎ আপনার রাষ্ট্র ভাবনার ভেতরে এই মানুষগুলো নাই। অর্থাৎ আপনার রাষ্ট্র ভাবনার ভেতরে আসলে আপনি একটা বিরাট অংশের মানুষকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি বলছেন আপনি সভ্য, কিন্তু আপনি আসলে অসভ্য। আপনি এই মানুষকে চিন্তা করছেন না, মানে আসলে আপনি আসলে অসভ্যতার ভেতরে এখনো আছেন। আমরা বাংলাদেশে এরকম পরিস্থিতিতে আসলে আছি। বাংলাদেশের ধরেন বাংলাদেশের যদি আমরা ভূপ্রকৃতিগত গঠন থেকে যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিগত গঠন হয়েছে হচ্ছে যে এখানে নদীর পলি জমে জমে আমরা জন্ম নিয়েছি। তার বাংলাদেশের এই প্রত্যেক বছর সমুদ্রে যে পরিমাণে পলি পড়ে তা আসলে কি হয় যে নতুন জমি তৈরি করে, এবং নতুন জমি তৈরি করার ভেতরে বাংলাদেশের প্রতিনিয়ত নতুন ভূমি তৈরি হওয়ার কথা। এই প্রক্রিয়া বহুদিন ধরে আটকে আছে, অর্থাৎ খুবই স্লো হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে নদীগুলো নাব্যতা হারিয়েছে। নদীগুলো পলিকে যে সমুদ্র পর্যন্ত টেনে নিয়ে যাবে, এই টেনে নিয়ে যাওয়ার যে তার সক্ষমতা, এই সক্ষমতা তারা হারিয়েছে। প্রায় 1/3 সক্ষমতা এসে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে যে আপনার উজানে এবং আমাদের দেশের ভেতরেও আমরা যে বিভিন্ন উন্নয়নের নামে অনেক ড্যাম করেছি, এই ড্যামগুলোর ফলে যেটা হয়েছে যে নদী একদিকে আসলে আমাদের বন্যা দিয়ে ডুবাচ্ছে, যখন আসলে পানির একটু চাপ বাড়ছে বর্ষাকালে, তখন কি হচ্ছে যে বন্যা ওভারফ্লো হয়ে যাচ্ছে পানি। আর অন্যদিকে যেটা হচ্ছে যে বাকি সারা বছর পলি টেনে নিয়ে যাওয়ার যে তার সক্ষমতা সেটা হারিয়ে ফেলছে, কারণ তার স্রোতের ওই জায়গা নাই। এখন এটা তো সার্বভৌমত্বের প্রশ্ন। আপনি সার্বভৌমত্ব আর জলবায়ুকে আলাদা করতে পারছেন না, কারণ আমার যে পানির অধিকার সেটা আমার সার্বভৌমত্বের সাথে যুক্ত, এবং এইটা আদায় করাটা আমার সার্বভৌমত্বের সাথে যুক্ত। তাহলে দুটো কোনো আলাদা বিষয় না। আপনি দেখেন আমাদের এখানে লবণাক্ততার সমস্যার সাথে নদী জড়িয়ে আছে। লবণাক্ততার সমস্যাটা হচ্ছে যে আপনি এই যে ইন্ট্রুশন অফ মানে স্যালাইন ওয়াটার, এটা যেটা বলে, এটাকে ঠেকাবে কি? ফ্রেশ ওয়াটারের ফ্লো গিয়ে ওইটাকে ঠেকাবে। ফলে ফ্রেশ ওয়াটারের ফ্লো গিয়ে ওইটাকে যদি ঠেকাতে পারে তাহলে আসলে এই স্যালাইন ওয়াটার আসবে না। এই স্যালাইন ওয়াটার আসবে না
এইটার ব্যবস্থাটা আপনি করার জন্য তো ফ্রেশ ওয়াটারটা জরুরি। তাহলে এই ফ্রেশ ওয়াটারের ফ্লো যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? ফলে লবণাক্ততা বাড়ছে। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে এমন অবস্থা হয়েছে যে কোনো কোনো অঞ্চলে যেমন কয়রা, দাগো, এই সমস্ত এলাকায় 17 মাইল 18 মাইল হেঁটে মানুষকে মানে খাবার পানি আনতে হয়। জলবায়ু পরিবর্তনের ফলে এখানে মাইগ্রেশন হচ্ছে নতুন করে। ফলে এগুলো সবকিছু তো আসলে এটার সাথে যুক্ত। ধরেন এটা আমি আরেকটা কথা বলি যে আমরা আরেক ধরনের উন্নয়ন করেছি, যে উন্নয়নটা আমাদের এখানে মূলত অবকাঠামো উন্নয়ন বলে পরিচিত। এই অবকাঠামো উন্নয়ন আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের এই পরিবেশের ক্ষয়ক্ষতির জন্য, ঢাকা শহরে যেমন তেমন বাইরে। আমরা চিংড়ি চাষের উপরে সাদা সোনা হিসাবে মানে চিংড়ি চাষ করেছি। সেই চিংড়ি চাষের ফলে পুরো দক্ষিণাঞ্চল দেখবেন আপনি যে একসময় যেটা সবুজ ছিল সেটা এখন বিরান বন হয়ে গেছে। আপনার মনে হবে যে সাদা গ্রে এইরকম একটা মনে হবে যে এটা আবার বাংলাদেশ সবুজ মানে সুজলা সুফলা, আমরা এগুলো ছোটবেলায় পড়ে এসেছি, ওইখানে গেলে মনে হবে যে কই এগুলো তো নাই। এই জায়গায় যে পৌঁছে গেছে, এই জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসলে আমাদের অপরিকল্পিত উন্নয়ন নীতি। আমাদের মুনাফার চাহিদা আসলে মানুষ এবং প্রকৃতিকে এমন ভাবে আসলে এটাকে খর্ব করেছে, আমাদের সামগ্রিকভাবে বেঁচে থাকাকে যে খর্ব করেছে, সেই জায়গা থেকে আসলে আপনার পুরো পরিকল্পনাটা দেখতে হবে। ধরেন আমরা ঢাকা শহরে বাস করি, এখানেও লাইট জ্বালানো আছে, আপনি যেখানে যাবেন ঘরের ভেতরে সবসময় দিনের বেলা লাইট জ্বালানো থাকে। কারণ কি? আমরা আসলে সানলাইট এখানে নিয়ে আসার কোনো ব্যবস্থা করতে পারিনি। বিল্ডিং এর স্ট্রাকচার গুলো এরকম যে সানলাইট আমরা দিনের বেলা ব্যবহার করতে পারছি না। আমাদের পুরো জ্বালানি খাতকে এমন ভাবে সাজানো হয়েছে যে ভারত এবং চীনের যে সমস্ত অচল প্রকল্প, এই সমস্ত অচল প্রকল্প বাংলাদেশে ঢোকানো হয়েছে এবং সেগুলো বিপুল পরিমাণে আমাদের সমস্ত মানে এনভায়রনমেন্টকে দূষিত করছে। সেইগুলো থেকে যদি আমরা আসলে মুক্ত হতে চাই তাহলে আসলে আমাদের রাজনীতিটাকে আমাদের মানে দর্শন আর অর্থনৈতিক সমস্ত জায়গা থেকে দার্শনিকভাবে নতুনভাবে ভাবতে হবে। অর্থাৎ মানুষ কেন্দ্রিক যে আমাদের চিন্তা, সেই জায়গা থেকে আসলে প্রকৃতি কেন্দ্রিক চিন্তার জায়গায় আসতে হবে এবং মানুষকে প্রকৃতির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। মানুষ প্রকৃতির অধিপতি নয়, মানুষ প্রকৃতির অংশ। এই জায়গা থেকে চিন্তা করতে হবে এবং এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে আসলে সমস্ত সমস্যাগুলোরই আমরা সমাধানের জায়গায় যেতে পারবো। এখন সারা দুনিয়াতে এটা সমস্যা। হ্যাঁ, আমরা সারা দুনিয়ার যে সমস্যা, সেটা সমস্যার ফল ভোগ নিশ্চয়ই করছি এবং সেটার জন্য নিশ্চয়ই তাদের কাছে, পশ্চিমা বিশ্বের কাছে আমরা কম্পেনসেশন চাইব। কিন্তু তার মানে এটা না যে এটা আমাকে এমন একটা লাইসেন্স দিয়েছে যে আমি ইচ্ছা মতো পরিবেশ ধ্বংস করতে পারবো। আমাদের এখানকার যে ইকোনমি, এটা কার্বন এফিসিয়েন্সি যদি বলেন তাহলে এই কার্বন এফিসিয়েন্সি খুবই কম। অর্থাৎ আমরা যে পরিমাণে কার্বন পুড়িয়ে যে পরিমাণে ডলার পাই, সেটার যদি বিবেচনা করেন তাহলে আমরা অনেক বেশি পরিমাণ কার্বন পুড়িয়ে কম পরিমাণ ডলার পাই। অর্থাৎ এই ইকোনমির কার্বন এফিসিয়েন্সি অনেক কম। তার মানে হচ্ছে যে আমাদের আসলে এই ইকোনমির ধরনটা পাল্টাতে হবে। ধরেন ঢাকা শহরের ফ্লাইওভার গুলো, এই ফ্লাইওভারে ঢাকা শহরের কত পার্সেন্ট মানুষ মানে যাতায়াত করে? 5% at best। আর বহুত চলাচল 3% হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, তাহলে 3%, কারণ 3 টু আমি ধরলাম, বেশি করে ধরলাম 5%। এটার জন্য আপনি 95% মানুষের যে চলাচলের রাস্তা, এটাকে তো আসলে আপনি আরো বেশি কনজেস্টেড করতেছেন। এবং উপর দিয়ে যখন আপনি চলাচল করবেন, ঢাকা শহরে আজকে থেকে 20 বছর আগেও মানে আমি যখন চলাচল করেছি যতটা সবুজ দেখা যেত, এখন তার ছিটে ফোটা পর্যন্ত নাই। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এটা তো একটা উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন দর্শনের অন্তর্গত। যদি আপনি এটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে করতেন কিংবা সার্কুলার রেলওয়ে করতেন তাহলে কিন্তু এটা হয়ে যেত। ধরেন আমরা সব জায়গায় ব্রিজ চাই, অথচ নদীপথকে যদি আমরা মানে ঠিক মতো ব্যবহার করতে পারতাম তাহলে আসলে এটা অনেক বেশি সাশ্রয়ী হতো, যেমন একদিকে অর্থনীতির জন্য, অন্যদিকে এটা পরিবেশগতভাবে সুবিধা হতো। রেলওয়েকে যদি আমরা মানে উন্নত করতে পারি, রেলওয়েতে ওই যে লস না দেখে, ওই যে সামান্য মানে এটা লস হয়, এটার একটা সিস্টেম লস আছে। এবং রেলওয়েকে যদি আপনি আরো ইনভেস্টমেন্ট করেন এবং উন্নত করেন এবং আরো ফ্রিকুয়েন্ট করেন, রেলওয়ে আমাদের এখানে লাভজনক হবে। এটা খুব অবশ্যম্ভাবী ভাবে বলা যায়।
ফলে আপনার পরিকল্পনায় রেলওয়েকে গুরুত্বপূর্ণ যদি আপনি করতে পারেন। আমরা ম্যানিফেস্টোতে আসলে এই জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা আমাদের যে মানে সামনের আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশকে যেভাবে আসলে দেখতে চাই সেখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা প্রকৃতির প্রশ্নটাকে কিভাবে মোকাবেলা করব এবং এটা সারা দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ধরেন সবচেয়ে যারা জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে, ট্রাম্প, সে এখন গ্রিনল্যান্ড আক্রমণ করতে চাচ্ছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আসলে জলবায়ু পরিবর্তন। মানে এই যে মানে এখানে যে আইসগুলো গলে যাচ্ছে, এই আইসগুলো গলে যাচ্ছে, এটা ফলাফল 50 বছর মানে 2050-এ কি হবে সেটা বিবেচনা করে কিন্তু আজকে সে এই অভিযানের দিকে অগ্রসর হচ্ছে। এটা বুঝতে হবে যে এটা একটা বাস্তবতা। আপনি এমনকি রাজনৈতিকভাবে অস্বীকার করলেও এই বাস্তবতাটা এমন যে আপনাকে এটা অস্তিত্বকে হুমকির সম্মুখীন করবে। ফলে অস্তিত্বের হুমকির জায়গা থেকেও যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে প্রকৃতির প্রশ্নটাকে গুরুত্ব দিতে হবে এবং এই প্রকৃতির প্রশ্নটাকে গুরুত্ব দেওয়ার সমস্ত ধরনের জায়গায় প্রকৃতির প্রশ্নটাকে আপনি গুরুত্ব দেওয়াটার উপরে নির্ভর করছে যে আসলে আপনি কিভাবে সামনের বাংলাদেশকে দেখবেন। সামনের বাংলাদেশে যদি আমরা এই প্রকৃতির প্রশ্নটাকে শিল্পায়ন, আমাদের আবাসন, পরিবহন, জ্বালানি সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত অন্তত মেজর ক্ষেত্রে গুরুত্ব দিই, অ্যাডাপ্টেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। ধরেন আমার এখানে লবণাক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি আসলে মাইগ্রেশন ঠেকাতে চাই তাহলে ওখানে লবণাক্ততা সহনশীল বীজ সেটার জন্য আমার গবেষণা করতে হবে। অর্থাৎ একটা বিজ্ঞান ভিত্তিক যে গবেষণার জায়গা, এই জায়গাও গড়ে তুলতে হবে। ফলে এই সমস্ত জায়গাগুলোকে আমাদের সামনে অনেক বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। এই জায়গাগুলোতে যদি আমরা যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটাকে কোনোভাবে রক্ষা করা হয়তো সম্ভব, না হলে বাংলাদেশটাকে রক্ষা করা আসলে খুব কঠিন হয়ে যাবে। ফলে আমরা দলীয় জায়গা থেকে প্রকৃতিকে মানে 1 নম্বরে রাখি আমাদের ঘোষণায়, যেমন তেমনি ভাবে আমরা এবার যে মানে নির্বাচনী যে ম্যানিফেস্টো করছি সেখানেও আমাদের মূল স্লোগানটা আপনাদের বলে আমার কথাটা শেষ করি। কিভাবে আবার ম্যানিফেস্টোতে থাকবে সেটা এখানকার যেহেতু আলোচ্য বিষয়, সো এটা বলি যে আমাদের হচ্ছে যে বৈষম্যহীন গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ। এরপরে হচ্ছে মুনাফার আগে মানুষ প্রকৃতি, সকলের কাজ সকলের উন্নতি। অর্থাৎ মুনাফার আগে যদি আমরা মানুষ প্রকৃতিকে না নিয়ে আসতে পারি তাহলে আসলে আমাদের নতুন করে কোথাও যাওয়া নেই। মুনাফা অবশ্যই যারা ব্যবসা করেন মুনাফার জন্য করবেন, কিন্তু মানুষ এবং প্রকৃতির প্রয়োজনকে 1 নম্বরে রাখতে হবে এবং এই রাজনীতি সামনে আমরা এগিয়ে নিয়ে যাবো বলে আশা করি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।